প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র জাবেদা টেবুলার ছক আমরা ইতিমধ্যে দেখেছি। আজকে এই জাতীয় একটা অঙ্কই আমরা দেখব, আর পরবর্তীতে ক্লাসগুলো আপনাদের ম্যাডাম আবার নেবেন। আবার আমরা এভাবে পর্যায়ক্রমে ক্লাস নিতে থাকব। আসলে মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জারে যদি কোনো কিছু না বোঝার থাকে আপনারা এগুলো পড়ালেখার কাজে ব্যবহার করবেন। কোনো প্রশ্ন, কোনো বইয়ের সম্পর্কে কোনো তথ্য, অঙ্কের সম্পর্কে কোনো তথ্য যদি না বোঝা থাকে আপনারা মেসেঞ্জার গ্রুপে সেটা আপনারা প্রশ্ন করবেন। অন্য বিষয়ে, অন্য প্রসঙ্গে কথা না বলে পড়ালেখার বিষয়ে কথা বললে ভালো হয়। আর সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসলে আশা করতেছি খুব শীঘ্রই যেন আমরা সরাসরি ক্লাস উপভোগ করতে পারি, এই আশা ব্যক্ত করে শুরু করছি আজকের হিসাব বিজ্ঞান ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 305 পৃষ্ঠা, আমাদের যেটা প্রেসক্রাইবড যে বই আমাদের, সেই বইয়ের 305 পৃষ্ঠা 16 নম্বর যে সমস্যাটা আছে, আজকে আমরা এই সমস্যার অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। সবাই লক্ষ্য করেন, আমরা এখানে যেহেতু সময় স্বল্পতার কারণে আমাদের আসলে 20 মিনিট ক্লাস করতে হয়, এর মধ্যে সব কিছু বুঝিয়ে শেষ করা যায় না। তারপরেও সবাই একটু মনোযোগ দিবেন, যারা ক্লাস করেন নিয়মিত আপনারা সবাই একটু খেয়াল করলে অঙ্কটা বুঝতে পারবেন। মিস্টার মাহমুদুল 2019 সালের 1 মার্চ তারিখে নগদ 50,000 টাকা, আসবাবপত্র 35,000 টাকা এবং ব্যাংক ঋণ 25,000 টাকা নিয়ে কারবার শুরু করলেন। প্রতিষ্ঠানটি মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ। এই অঙ্কটা চট্টগ্রাম বোর্ডে 2017 সালে এসেছিল। তো বোর্ড স্ট্যান্ডার্ড একটা অঙ্ক আমরা ইনশাল্লাহ করতেছি। দেখেন, খেয়াল করেন, এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে, লেনদেনগুলো দেওয়া আছে। বাকিতে মাল ক্রয় 60,000 টাকা, দাগ কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয়, অফিস ভাড়া প্রদান করা হলো, নগদে মাল বিক্রয় করা হলো, বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয়, অফিস কর্মচারীদের বেতন প্রদান ইত্যাদি। এরপরে যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন, উপযুক্ত তথ্যের আলোকে ব্যবসায়ের 1 মার্চ 2019 তারিখের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। অর্থাৎ আমাদের বছরের শুরুর প্রারম্ভিক মূলধন, অর্থাৎ যেটা ব্যবসায়ী মিস্টার মাহমুদুল্লাহ যে মূলধনটা নিয়ে ব্যবসা শুরু করেছেন সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে মনে রাখতে হবে মিস্টার মাহমুদুল কিন্তু বছরের শুরুতে ঋণও করেছেন। প্রারম্ভিক মূলধনের একটা ছোট্ট সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। কথাটা আমি লিখে দিব, ইনশাল্লাহ খেয়াল করবেন। তাহলে প্রারম্ভিক সম্পদ এখানে কি কি? সম্পদ হচ্ছে 50,000 টাকা নগদ। এর সাথেই বলে দিচ্ছি, উনি যে ব্যাংক থেকে ঋণটা গ্রহণ করেছেন, এই ঋণের মধ্যেও কিন্তু নগদ ক্যাশ সম্পদ হিসাবে আছে। তাহলে এই নগদ সম্পদটাও প্রারম্ভিক সম্পদ হিসাবে দেখাতে হবে। অর্থাৎ 50,000 টাকা, তার সাথে 25,000 টাকা যে ব্যাংক ঋণ। আমরা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেই, তাহলে ঋণ নিয়ে আমি কি গ্রহণ করলাম? ঋণ গ্রহণ করলাম, আমি বন্ধুর কাছ থেকে বললাম, দোস্ত আমাকে 100 টাকা ঋণ দাও। তাহলে আমি তার কাছ থেকে আমি গ্রহণ করেছি কি? নগদ টাকা। তাহলে আমার নগদ টাকার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই জন্য 50,000 টাকা আর ঋণের 25,000 টাকা, 75,000 টাকা হবে নগদ সম্পত্তি। এরপরে আসবাবপত্র 35,000 টাকা, এটাও কিন্তু প্রারম্ভিক সম্পত্তি। তাহলে সম্পত্তির পরিমাণ 50, 25 এবং 35,000। কিন্তু যেহেতু এটা প্রারম্ভিক সম্পদ, এখান থেকে আবার প্রারম্ভিক দায় যেটা ঋণ, এই ঋণের টাকাটা আবার মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এই 25,000 টাকা একবার যোগ একবার বিয়োগ। আসেন আমরা অঙ্কটা দেখি কিভাবে সমাধান করতে হয়। ক, এখানে ক, প্রারম্ভিক, আমরা খুব দ্রুত করার চেষ্টা করব, সময় স্বল্পতা। প্রারম্ভিক মূলধন নির্ণয়। আমরা ছোট্ট একটা বক্স এঁকে দেখাচ্ছি। এই বক্সের মধ্যে আমরা 2টা টাকার ঘর দিলাম আজকে, কারণ এখানে কিছু যোগ বিয়োগের কাজ আছে। তারিখ, যে অঙ্কের বাম পাশে তারিখ আছে তাদের ছকে বাম পাশে তারিখ দিতে হয়, যে অঙ্কে তারিখ নাই সেটা দেওয়ার দরকার নেই। বিবরণ, টাকা, টাকা সংক্ষিপ্ত আকারে লিখতেছি। 2019 সালের মার্চের 1 তারিখের তথ্যগুলোই হলো প্রারম্ভিক, অন্য কোনো তারিখগুলো নয়। তাহলে 1 তারিখে এখানে আমরা প্রথমে নগদ পাচ্ছি কত? লক্ষ্য করেন, 50,000 টাকা নগদ, তার সাথে প্লাস ঋণের 25,000 টাকা, এটাও কিন্তু নগদ টাকা। তাহলে দুইটার যোগফল হলো 75,000 টাকা। লক্ষ্য করবেন সবাই। সাথে সম্পদ হিসাবে আসবাবপত্র, ওই 1 তারিখেই আসবাবপত্র, এটা 35,000 টাকা।
তাহলে আমার টোটাল অ্যামাউন্টটা দাঁড়ায় 1,10,000 টাকা। এইখান থেকে আবার ওই প্রারম্ভিক যে দায় মাইনাস ব্যাংক ঋণ, এই ঋণের আবার 25,000 টাকা আমরা মাইনাস করে দিচ্ছি, অর্থাৎ তাহলে আমার হাতে থাকতেছে কত টাকা? হাতে থাকছে 85,000 টাকা। এই 85,000 টাকাই হচ্ছে আমাদের সুতরাং প্রারম্ভিক, এটা লিখতে হবে, সুতরাং প্রারম্ভিক মূলধন, এটাই হচ্ছে আমার সেই প্রারম্ভিক মূলধন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্রারম্ভিক মূলধন হচ্ছে, আমি একটা অঙ্কের মধ্যে লিখে দিব, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আমাদের খ যে প্রশ্নটা, এটা হচ্ছে সিম্পল জাবেদাগুলো করতে হবে আমাদের এখানে। লক্ষ্য করেন সবাই, খতে বলেছে যে বোর্ডের প্রশ্ন যেহেতু এইভাবেই আসে, 2, 5, 18, 31 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও। লক্ষ্য করেন সবাই, আমরা ইতিমধ্যে জাবেদা শিখেছি। জাবেদা হচ্ছে প্রতিষ্ঠানের নাম লিখতে হয়, এটা হচ্ছে আমি নাম লিখলাম না, সংক্ষিপ্ত আকারে দ্রুত করার চেষ্টা করতেছি। আপনারা লক্ষ্য করেন জাবেদার ঘর আমরা জানি কিভাবে জাবেদার ঘর রাখতে হয়। এখানে আমরা তারিখ, এটা খ, তারিখ, বিবরণ, জাবেদায় হয় খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, তাহলে এখানে যে তথ্যগুলো আছে জাবেদা, প্রথমে 2 তারিখ 2019 মার্চের 2তে আছে বাকিতে মাল ক্রয়। বাকিতে মাল ক্রয়, ক্রয় মাল বা পণ্যের নামে কোনো হিসাব হয় না, এখানে ক্রয় হিসাব সবসময় ডেবিট হচ্ছে ক্রয়ের ক্ষেত্রে, ক্রয় ডেবিট। এবং যেহেতু বাকিতে কিনেছি, নগদ টাকা যায়নি, তাহলে এটা প্রদেয় হিসাব, কিনলে আমাকে টাকা পরিশোধ করতেই হবে, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। আমরা অনেক আগে আপনাদেরকে বলেছিলাম সম্পদ খরচ, এই সূত্রটা খেয়াল রাখতে, সম্পদ অথবা খরচ শ্রেণীবিন্যাসের সম্পদ খরচ বাড়লে ডেবিট, মূলধন দায় আয় বাড়লে ক্রেডিট। এখন আপনি লক্ষ্য করেন সম্পদ খরচ বাড়লে ডেবিট, তাহলে ক্রয় হচ্ছে খরচ বা ব্যয়, এই ক্রয় খরচ বাড়ছে ডেবিট, আর দায় বৃদ্ধি পেয়েছে, আমি বাকিতে কিনেছি, দায় বৃদ্ধি পেয়েছে, দায় বাড়লে ক্রেডিট হয়। হ্যাঁ, এটা ওই সূত্রটা, ওই তথ্যটা মাথায় মুখস্থ করে রাখতে হবে যে সম্পদ খরচ বা ব্যয় বাড়লে ডেবিট, আর এই সম্পদ খরচ বা ব্যয় কমলে ক্রেডিট। একইভাবে মূলধন দায় আয়, এই 3টা শব্দ বাড়লে বিপরীত, সম্পদ খরচ বাড়লে ডেবিট, মূলধন দায় আয় বাড়লে হবে ক্রেডিট। সেই সুবাদে দায় বাড়ছে, ক্রেডিট হয়েছে। ব্যাখ্যাটা হচ্ছে, যেহেতু ধারে পণ্য ক্রয়, আমি ব্যাখ্যা লিখতেছি না, আপনারা লিখে রাখবেন। বাকি এখানে হচ্ছে 60,000 টাকা ছিল, 60,000 টাকা, 60,000 টাকা। ব্যাখ্যা আপনারা খাতায় লিখবেন, সময় স্বল্পতায় ব্যাখ্যা লিখতেছি না। এরপরে হচ্ছে মার্চের 5 তারিখ। 5 তারিখে কী তথ্য আছে? দাগ কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয়। দাগ কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয় অর্থাৎ আমি বিক্রি করেছি, আয় হয়েছে। বিক্রি একটা ব্যবসা প্রতিষ্ঠানের সবচেয়ে প্রধান, সবচেয়ে বড়, সবচেয়ে কমন আয়ের নাম হচ্ছে বিক্রয় বা সেবা আয়। তাহলে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো বিক্রয়ের মাধ্যমে তাদের আয় অর্জন করে থাকে, তাই বিক্রয় হচ্ছে আয়, আয় বাড়লে ক্রেডিট হয়, তাই বিক্রয় ক্রেডিট। আর সাথে আমরা যেহেতু দাগ কাটা চেক, অর্থাৎ এটা ব্যাংক হিসাব আমাদের ডেবিট হবে, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে এখানে টাকাটা হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। ব্যাখ্যা হচ্ছে, যেহেতু চেকের মাধ্যমে বিক্রয় করা হলো, আমরা ব্যাখ্যা লিখতেছি না, আপনারা লিখেন, ব্যাখ্যা কঠিন কিছু না। এরপরে হচ্ছে 18 তারিখ, দেখেন বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয়। এখানে আমরা 18 তারিখে বৈদ্যুতিক সরঞ্জাম, এটা একটা সম্পত্তির নাম, বৈদ্যুতিক সরঞ্জাম একটা যন্ত্রপাতির মতো, কলকবজার মতো বৈদ্যুতিক সরঞ্জাম, এটা নিজ নামে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, যেহেতু এটা ক্রয় করেছি, তাহলে সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে বৈদ্যুতিক সরঞ্জাম হিসাব ডেবিট। এবং এই বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয় আমরা নগদে কিনেছি, এখানে ক্রয় হিসাব কিন্তু আসবে না। কোনো সম্পত্তি ক্রয়, সেই সম্পত্তি বৃদ্ধি পায়, যেহেতু এটা আমার বিক্রিত পণ্য নয়, আমি কিনছি, বিক্রি করব না, এটাকে আমি ব্যবহার করব, তাহলে সম্পত্তির নামটাকে ডেবিট করতে হবে। তাহলে বৈদ্যুতিক সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে বৈদ্যুতিক
সরঞ্জামাদি 7,000 টাকা, 7,000 টাকা, 7,000 টাকা। যেহেতু বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয় করা হলো, আমি ব্যাখ্যা লিখতেছি না। এরপরে 31 তারিখে যে তথ্যটা লক্ষ্য করেন সবাই, কর্মচারীদের বেতন প্রদান করা হলো। সিম্পল বিষয়, বেতন হচ্ছে খরচের নাম, বেতন তাই খরচ বৃদ্ধি পেয়েছে, বেতন হিসাব ডেবিট, আর নগদ জাতীয় সম্পদ হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট। সম্পদ কমলে ক্রেডিট হয়, তাহলে বেতন হচ্ছে এখানে টাকাটা হলো 20,000 টাকা, 20,000 টাকা, এখানেও 20,000 টাকা। আমরা জাবেদা শেষ করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, যোগ করার দরকার নাই, এইটুকু করলেই হবে। আর সর্বশেষ এরকম একটা দাগ দিয়ে, এই দাগটাকে পুরোটা দিয়ে দিলেই হবে। এই ফিনিশিংটা লক্ষ্য করেন সবাই জাবেদার। এই হচ্ছে আমাদের জাবেদার ঘর, এইখানে যোগ করার প্রয়োজন নাই। এরপরে আমরা যেটা করব, গ নাম্বার। আমি একটু তাড়াহুড়া করতেছি, সবাই খেয়াল করেন, কারণ 20 মিনিটের মধ্যে আমাকে টেবুলার ছকটা আপনাদেরকে বুঝাই শেষ করতে হবে। আসলে আমরা ইতিমধ্যে টেবুলার ঘর আঁকার টেকনিকটা শিখেছি। টেবুলার ছক আঁকার ক্ষেত্রে এটা টেবুলার ছক, অর্থাৎ গ নম্বর প্রশ্নটা লক্ষ্য করেন, 1, 5, 6 এবং 12 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে কী প্রভাব বিস্তার করে এটা টেবুলার ছকে উপস্থাপন করো। তাহলে টেবুলার ছক, আমরা ইতিমধ্যে ছকের একটা সংক্ষিপ্ত আকার পদ্ধতি আমি শিখেছি। আমি বলেছি যে কোন কোন তথ্য খোঁজার চাইতে সংক্ষেপে দ্রুত কিভাবে একটা ঘর আঁকা যায়। আমি মোটা করে একটা দাগ দিলাম, লক্ষ্য করেন সবাই, আমরা এখানে মোটা করে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে আমি দুই পাশ থেকে একটা মন্তব্য আর একটা হচ্ছে তারিখ, এই দুইটা ঘর বাদ দিলাম। দেওয়ার পরে যে অংশটা আছে এক পাশে আমি 3টা ঘর ফিক্সড করে আঁকবো, তাই আমি জানি যে এখানে 3টা ঘর এইটুকুর মধ্যে হয়ে যাবে, তাই এইখানে আমি 3টা ঘর, এই 1, 2, 3, আর এই পাশে হচ্ছে আমাদের এটা মাঝখান থেকে দাগ দিয়ে দিলাম, এবং প্রথম একটা ঘর আমি এঁকে রাখলাম, সেটা হচ্ছে এইটুকু পর্যন্ত আমি মুখস্থ ঘর আঁকতে পারি। এইটা হচ্ছে তারিখ, এখানে হচ্ছে এ মানে সকল প্রকার সম্পদ সমান সমান, এখানে হচ্ছে এল প্লাস ও ই মানে দায় ও মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। আর এই 3টা ঘরের নাম সবসময় আমরা লিখে রাখতে পারি। একটা হচ্ছে প্রদেয় হিসাব, যদিও নাই থাকে না অনেক সময়, কিন্তু আঁকলে সমস্যা নাই। আপনি দ্রুত ঘর আঁকতেছেন বিধায় আপনাকে খুঁজে খুঁজে সার্চ করে ঘর আঁকার চাইতে দ্রুত এঁকে ফেললেন। তারপরে ঘরটা হচ্ছে ফিক্সড করা, ঋণ হিসাব, এরপরে হচ্ছে মূলধন বা মালিকানা সত্ত্ব, মালিকানা মূলধন অবলিক মালিকানা সত্ত্ব। আর এটা হচ্ছে মন্তব্য। আমরা এখানে মালিকানা সত্ত্বই লিখি, বইয়ের মধ্যে মূলধন লেখা আছে, অসুবিধা নেই, মালিকানা সত্ত্বই আমরা লিখব, কারণ আপনাদের জানা থাকতে হবে। আমি বলেছি বারবার যে এই ঘরটার মধ্যে আসলে কি কি বসে। এই ঘরটার মধ্যে বসে মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তার মানে কি, এই 4টা শব্দ এই ঘরটার মধ্যে বসবে, 4টা লেনদেন। মূলধন হইলে এই ঘরে বসবে, আয় হইলেও এই ঘরে বসবে, ব্যয় হইলেও এই ঘরে বসবে, উত্তোলন হইলেও এই ঘরে বসবে। কিন্তু 2টা তথ্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, সেটা হচ্ছে মূলধন এবং আয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, ব্যয় আর উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস করে। চলেন আমরা অঙ্কটা লক্ষ্য করি। আর বাদবাকি সম্পদগুলো সব এই পাশে বসবে, প্রদেয় বা ঋণ জাতীয় তথ্যগুলো তার যার যার ঘরে বসবে, এবং প্রতিটি তথ্য সমীকরণের এ সমান সমান এল প্লাস ও ই এটাকে প্রমাণিত করবে। লক্ষ্য করি আমরা, প্রথম তথ্য হচ্ছে আমাদের আজকের অঙ্কে দেখেন 1 তারিখের তথ্যটা 2019 মার্চ 1। আমরা বলেছিলাম সমীকরণ করার ক্ষেত্রে একটা টেকনিক আমরা অবলম্বন করব। সঠিক নির্ভুল সমীকরণের প্রয়োগ যদি আমরা দেখতে চাই, টেকনিকটা হচ্ছে প্রথমে জাবেদা, এটা মনে মনে জাবেদা করেন, প্রথম দিকে একটু সময় বেশি লাগবে, পরে আস্তে আস্তে সময় কম লাগবে। আমরা প্রথমে যদি জাবেদা করতে পারি, নির্ভুল জাবেদার করে আমরা শ্রেণীবিন্যাস করব। শ্রেণীবিন্যাসই ধরা পড়বে সমীকরণের কোন পাশে কে বসবে। ব্যাপারটা হচ্ছে, আমি আবারও বলতেছি, জাবেদা থেকে শ্রেণীবিন্যাস, অর্থাৎ সম্পদ, খরচ, আয়, দায়, মূলধন ধরতে পারা। এটা ধরে ফেললে আপনি বসানোটা সহজ। লক্ষ্য করেন, আমি একটা প্রমাণ দেখাচ্ছি। আমাদের প্রথম যে তথ্যটা জাবেদা, এটার মধ্যে কি কি তথ্য ছিল? নগদান হিসাব একটা তথ্য ছিল, তারপরে ছিল আসবাবপত্র, এবং একটা তথ্য ছিল ঋণ, ব্যাংক
ঋণ একটা তথ্য, হিসাব, আর একটা তথ্য হচ্ছে মূলধন। মূলধন, এই চারটা তথ্য আপনারা প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করেন, চারটা তথ্য নগদ, আসবাবপত্র, ব্যাংক ঋণ, মূলধন 1 নম্বরে। তাহলে চারটা তথ্য আমি শ্রেণীবিন্যাস করলে লক্ষ্য করেন, প্রথমে নগদ হচ্ছে সম্পদ, নগদ হচ্ছে সম্পদ। তাহলে আমি সম্পদ এরিয়াতে নগদের ঘরে আমার নগদ টাকার পরিমাণ কিন্তু 50,000 প্লাস ব্যাংক ঋণের নগদ টাকা 25,000, টোটাল 75,000 টাকা নগদ। 1 তারিখের তথ্য গেল, একটা বসালাম, নগদ বসানো শেষ। এবার আসবাবপত্র কি আপনারা জানেন, আসবাবপত্র হচ্ছে সম্পদ, তাহলে তার এলাকা হচ্ছে এই যে সম্পদ, এখানে দিলাম আসবাবপত্র। আসবাবপত্র হচ্ছে আমাদের আজকের অঙ্কের আসবাবপত্র হচ্ছে কত টাকা, আসবাবপত্র 35,000 টাকা। এরপরে দুইটা বসায় ফেললাম আসবাবপত্র। এবার ব্যাংক ঋণ, দেখেন ব্যাংক ঋণ আমার ঘর আছে, এই পাশে হচ্ছে ঋণের ঘর, ব্যাংক ঋণের টাকা হচ্ছে 25,000 টাকা। এইবার সর্বশেষ বাকি রইল মূলধন। আমরা ক নাম্বারে মূলধনের টাকার পরিমাণ কিন্তু নির্ধারণ করেছি, ওই টাকাটাই আমাদের মূলধনের টাকা বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি। কারণ ব্যাংক ঋণের টাকাটা আমাকে পরিশোধ করে দিতে হবে, ওইটা আমাদের মূলধন নয়। তাই মূলধনের টাকা কিন্তু এই 25,000 টাকা বাদে, আর বাকি যে আসবাবপত্র এবং নিজের নগদ টাকা 50,000, এই দুটা মিলে আমরা যে ক নাম্বারে মূলধন বের করেছি 85,000 টাকা। 85,000 টাকা কোত্থেকে আসলো ব্যাপারটা বুঝে নিয়েন, ঋণের টাকাটা বাদে, এটাই হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। এই তাহলে আপনি লক্ষ্য করেন এখানে সমান সমান দিলাম, অর্থাৎ এই পাশের যে অ্যামাউন্ট 85,000 আর 25,000, এই দুইটার যোগফল কিন্তু আমাদের হয় 1,10,000। এই পাশেও আছে 75,000 আর 35,000, 1,10,000 সমান সমান হলো। অর্থাৎ এটাকে বলে মূলধন আনয়ন। মূলধন আনয়ন ব্যাখ্যা এটা না লিখলেও সমস্যা নেই, এর মন্তব্য সরি। এরপরে হচ্ছে মার্চের আমাদের 5 তারিখে, মার্চের 5 তারিখে কি আছে লেনদেনটা, মার্চের দাগ কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয়। এখানকার জাবেদাটা কি প্রিয় শিক্ষার্থী, আমি জাবেদা করে দিলে আপনাদের লক্ষ্য রাখবেন, জাবেদা করলে নির্ভুল ছক হবে। আমি দাগ কাটা চেকের মাধ্যমে ছিল কি, ব্যাংক হিসাব একটা পক্ষ, বিক্রয় হিসাব একটা পক্ষ। তাহলে আমরা আসেন ব্যাংক হিসাবকে আমরা কি বলি, শ্রেণীবিন্যাস করলে সম্পদ হয়। তাহলে আসেন সম্পত্তি ব্যাংক, এই যে এই পাশে সম্পদ, অর্থাৎ এখানে হলো ব্যাংক হিসাব। তাহলে 5 তারিখে ব্যাংক হিসাব আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে দাগ কাটা চেকের মাধ্যমে 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা বসায় দিলাম এখানে, ব্যাংক হিসাব বসানো শেষ। এবার হচ্ছে বিক্রয় হিসাব। বিক্রয়কে আমরা জানি আয়, বিক্রয় হচ্ছে আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে বিক্রয় হিসাবে আয় বাড়ার কারণে এই যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এই মালিকানা সত্ত্বের ঘরে 1 লক্ষ টাকা। আমি কিন্তু আরেকটা তথ্য বলি, এটাকে সংক্ষিপ্ত আকারে আমি করতেছি, আমরা বারবার উদ্বৃত্ত মাইনাস করে করে লিখতেছি না বা প্লাস মাইনাস করতেছি না, আমরা একবারে অঙ্কের শেষে উদ্বৃত্ত তৈরি করব। তাহলে এই আমার প্রথম এখানে 5 তারিখের তথ্যটা বসানো শেষ, এটাকে আমরা আয় হিসাবে মন্তব্য করতে পারি, এটা হচ্ছে সমান সমান, কারণ এই পাশে 1 লাখ সমান সমান এই পাশেও 1 লাখ। এরপরে হচ্ছে 6 তারিখে, মার্চের 6 তারিখে লক্ষ্য করেন সবাই, 6 তারিখে আছে অফিস ভাড়া প্রদান করা হলো 21,000 টাকা। অফিস ভাড়া দুইটা পক্ষ আসেন বের করি, একটা হলো ভাড়া হিসাব, আরেকটা হচ্ছে নগদান হিসাব। প্রিয় শিক্ষার্থী, এখানে ভাড়া আমরা ব্যয় হিসাবে শ্রেণীবিন্যাস করতে পারি। ভাড়া হচ্ছে ব্যয়, আর ব্যয় হলে প্রথম তথ্য, ভাড়াকে আমি এখন অঙ্কের মধ্যে ইউজ করতেছি, ব্যবহার করতেছি। ভাড়া হচ্ছে ব্যয়, ভাড়া হলো ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অর্থাৎ আমার আজকে এই 21,000 টাকা মালিকানা সত্ত্বের ঘর থেকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই তাকে ব্রেকেটে রাখলাম। আর নগদ টাকা হ্রাস পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, নগদের ঘরে 21,000 টাকা, আমি এটাকেও মাইনাস করে দিলাম। এই ব্রেকেট দেওয়ার মানে হচ্ছে মাইনাস, তার মানে সমান সমানের দুই পাশে, সমীকরণের দুই পাশেই এটা প্রভাব বিস্তার করেছে। সম্পত্তি হ্রাস পেয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, তাই সমান সমান এটাকে আমরা ব্যয় বলতে পারি। মন্তব্যের মধ্যে এটাকে আমরা ব্যয় বলতে পারি, অর্থাৎ মন্তব্য হবে আয় এবং ব্যয়ের মন্তব্য হবে, আর কোনো কিছুর মন্তব্য লেখার দরকার নাই। তাহলে এরপরে দেখেন আমাদের পরবর্তী তারিখ হচ্ছে 12 তারিখ। 12 তারিখে আমাদের যে তথ্যটা নগদে মাল বিক্রয়, আমরা এটা জাবেদা সবাই পারি। একটা হচ্ছে বিক্রয়, নগদে মাল বিক্রয়, বিক্রয় হিসাব, আর একটা হচ্ছে এইখানেও নগদান, সরি হ্যাঁ উল্টাপাল্টা লিখতেছি, এখানে হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব, আর একটা হচ্ছে বিক্রয় হিসাব।
প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করেন, নগদে বিক্রি করলে আবার আমাদের আয় বৃদ্ধি পেয়েছে আর নগদ জাতীয় সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে দুইটার শ্রেণীবিন্যাসটা ঠিক করি, একটা একটা করে আমরা হিসাবে বসাই। সেটা হচ্ছে প্রথমে নগদান হিসাব, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। নগদের ঘরে আমরা 45,000 টাকা ওপেন বৃদ্ধি দেখালাম, তার সাথে সাথে বিক্রয় হিসাবে আয় বৃদ্ধি পেয়েছে 45,000 টাকা, তাই মালিকানা সত্ত্বের ঘরে আয় বৃদ্ধি পেয়েছে, এটা আমরা লিখে দিলাম। তাহলে আমাদের অঙ্কটা এখানে শেষ। এটাকে বলতে পারি আমরা আয় মন্তব্যের ঘরে সমান সমান। এখন আপনি লক্ষ্য করেন আমাদের পূর্বের হিসাবের মতো এখন আমরা বারবার উদ্বৃত্ত না লিখে সর্বশেষ পর্যায়ে আমরা উদ্বৃত্তটা লিখব। এখানে যোগফল বা 75,000-এর সাথে 45,000 যোগ করে 21,000 মাইনাস করলে যে ফলাফলটা হয় সেটা হচ্ছে 99,000 টাকা। আমি আগে মাইনাস করে রেখেছি, যোগ বিয়োগ করে রেখেছি, আপনারা ক্যালকুলেটরে করবেন। তার সাথে 35,000 টাকা সম্পত্তি আসবাবপত্র ব্যাংক হিসাবে আছে 1 লক্ষ টাকা। এই হলো আমার এই তিনটা আইটেম হচ্ছে মোট সম্পদ। আর এই মোট সম্পদের পরিমাণ হচ্ছে একটা দাগ দিয়ে, মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 2,34,000 টাকা সমান সমান। এই পাশে দেখি আমরা এখানে ঋণের ঘরে আছে 25,000 টাকা টোটাল, এবং মালিকানা সত্ত্বের ঘরে প্লাস মাইনাস করলে অর্থাৎ 85,000, 1,45,000 এগুলো যোগ করলে যোগফল থেকে 21,000 বাদ দিলে হবে 2,09,000 টাকা। এখন এই দুটার যোগফল হচ্ছে 2,34,000 টাকা। এইটাই হচ্ছে আমাদের আজকের অঙ্কের দুই পাশে ফলাফল মিলে গেছে। আমরা সমীকরণের প্রয়োগটা ঠিকমতো দেখাতে পারলাম এবং আমাদের অঙ্কটা মিলেছে। এটাই যেহেতু শেষ হয়েছে, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। পরবর্তীতে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে। আমরা সবাই সুস্থ থাকবো, এসে ব্যক্ত করে শেষ করছি আজকের ক্লাস। খোদা হাফেজ।